আমরা এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমেছে এবং তারা কিন্তু ডক্টর ইউনূসকে কেন্দ্র করে তারা যাচ্ছে। শেখ হাসিনার অনুমতি দেওয়া। বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। শেখ হাসিনার প্রণীত যে এদিকে আজ শেখ হাসিনার ঘোষণায় লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীর ঢাকার রাজপথ দখল করে ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পেলে তারা ক্ষমতা দখল করে সেনাপ্রধানও হিমশিম খাচ্ছেন। দেশে আবারও গৃহযুদ্ধের পরিস্থিতি হয়েছে। আজকে এগুলা যদি শেখ হাসিনা দেখে কেমন লাগবে বলেন? এগুলা মাইনা নেওয়া যায়? বেইমানি না? হ্যাঁ, সবাই বলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জেনারেল ওয়াকারুজ্জামান এরা এই যে তিনটা গ্রুপ এরা ভারতীয় স্বার্থ সংরক্ষণের জন্য। তো এটা নিয়ে কথা উঠেছে এরকম যে অনির্বাচিত সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে অনির্বাচিত সরকার আছে তাদের এই মানবিক করিডোরের নামে একটা ব্যাড মর্নিং দেখছে ভারত এবং পাকিস্তানের জনগণ। তবে পাকিস্তানের তুলনায় ভারতীয় জনগণের মধ্যে একটা উৎফুল্লতা, তারপর হচ্ছে খুশি খুশি ভাব আছে। তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না। ভারতীয় বাহিনীর অন্তত 5টি যুদ্ধ বিমান তারা ভূপতিত করেছে, মানে ধ্বংস করে দিয়েছে। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত। তবে সেটা নিশ্চয়ই পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছিল পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে। আর করিস নি জুলাই, এবার হবে গণধোলাই। সত্যি সত্যি তো সেই কাহিনী শুরু হয়েছে। সেদিন হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হলো, গণধোলাই দিল। দেখুন বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় একের পর এক গণধোলাই হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি কি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চান? সাথে শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে, কারণ খালেদা জিয়া বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। ঢাকা শহরের কি অবস্থা হয়েছিল সেটা ঢাকার পাবলিক না, শুধু বিশ্ববাসী দেখেছে। এত বড় শোডাউন আমরা অনেক বছর পরে দেখলাম। হ্যাঁ, প্রতিনিয়তই দেশের মধ্যে একের পর এক শোডাউন হচ্ছে। ইতিমধ্যে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ জনতার ভিড় লেগে গিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা এইটা জানেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্মী তারা চায় বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করবে এবং বাংলাদেশের মধ্যে তাণ্ডব করে তারা আবারও ক্ষমতায় আসবে। ইতিমধ্যে তাদের পরিকল্পনা এবং তাদের ষড়যন্ত্র বাস্তবে রূপ নিচ্ছে। আপনারা জানেন যে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস তাদের উপর প্রতিনিয়ত প্রভাব পড়ে। এইদিকে সেনাপ্রধানও নতুন বার্তা দেন, বেগম খালেদা জিয়া দেশে আসে এবং তার দেশে আসাকে কেন্দ্র করে এটা নিয়েও অনেক তথ্য আসে। দর্শক শ্রোতা, দেশের যেই আপডেট নিউজগুলো আমাদের কাছে আসে এবং দেশের যেই আপডেট নিউজগুলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে, সব কিছু আপনারা দেখতে পারবেন দেশের মধ্যে সর্বশেষ কী হয়। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই আলোচনাগুলো দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই আজকের একটি ভিডিওতে। বাংলাদেশের ইন্টারিম যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাই কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ এবং বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। শেখ হাসিনা প্রণীত যে বিধিবিধান, শেখ হাসিনা প্রণীত যে আইন কানুন, সেগুলোর ভিত্তিতেই এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এমনকি ইন্টারিম চালিত হচ্ছে, তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনার আমলের আইন কানুন। 72 সংবিধানের অধীনে বর্তমানে যে রাষ্ট্র চালিত হচ্ছে, সেই 72 সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনাই। এবং এই আইনের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত শক্তভাবে কেউ দাঁড় করাইতে পারে নাই। না পারছে আমাদের আইন মন্ত্রণালয়, না পারছে ইন্টারিমের যে প্রধান উপদেষ্টা উনি, না পারছে যে আন্দোলনকারী ছাত্ররা, তাদের যে রাজনৈতিক দল তারা, এমনকি সমন্বয়করা, কেউই কিন্তু এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাঁড় করাইতে পারে নাই। তারা কথায় কথায় একটাই বলে যে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। এখন বিপ্লবের ব্যাখ্যাটা আসলে কি সেটাও তো জানতে হবে। এটা কি আসলে বিপ্লব ছিল? কেউ বলতেছে গণ অভ্যুত্থান, কেউ বলতেছে ষড়যন্ত্র, কেউ বলতেছে যে এটা কোটা আন্দোলন। আসলে এটা কি ছিল এই বিষয়টা এখন পর্যন্ত রহস্যে ঘেরা রয়ে গেছে। এখন শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা তো শুধু আমরা বলি না, এটা বহির্বিশ্ব বলে, এটা ভারত বলে, এটা এমনকি আন্দোলনকারীদের যে ইনফ্লুয়েন্সার, যে ফরহাদ মাযহার, যাকে রাষ্ট্রচিন্তক বলা হয়, যিনি রাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন, এমনকি আন্দোলনকালীন সময়টাতে উনি ছাত্রদেরকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলনটাকে বেগবান করছিলেন, সেই ফরহাদ মাযহার এখন বলতেছেন যে 72 সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসেন আমরা একটু শুনি যে আমরা একটা পত্রিকার প্রতিবেদন পড়ি যে ফরহাদ মাযহার সাহেব আসলে কি বলছিলেন। এটা চ্যানেল 24 এর একটা প্রতিবেদন। এখানে ফরহাদ মাযহার সাহেব 4 তারিখের নিউজ, যদিও এটা চ্যানেল 24 এর একটা প্রতিবেদন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাষ্ট্রচিন্তক ফরহাদ মাযহার বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আইনের দিক থেকে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ আপনারা সংবিধান বাতিল করেন নাই। শেখ হাসিনা যে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে গেছে, আপনারা কি তাকে সরিয়েছেন? সরাননি। তাহলে কেন আপনারা বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না? টাঙ্গাইল শহরের একটা জায়গায় উনি এই বক্তব্যটা দিয়ে গেছে। পরবর্তীতে গত সপ্তাহে উনি প্রেস ক্লাবের একটা সংবাদ সম্মেলনেও
একই রকমের বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নেই, কারণ 72 সংবিধান বলবৎ আছে এবং 72 সংবিধান যদি আমরা মানি সেক্ষেত্রে আমাদের যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ। সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর ইউনূস সরকার অবৈধ, এটা আমাদের সংবিধান সাক্ষ্য দিচ্ছে। শেখ হাসিনা প্রণীত বিধিবিধান অনুযায়ী যেহেতু এখনো রাষ্ট্র চালিত হচ্ছে, যেহেতু 72 সংবিধান এখনো বলবৎ আছে, সেহেতু শেখ হাসিনাও এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং এইটা বিশ্বের যে কোনো রাষ্ট্র এইভাবে বিষয়টা চিন্তা করবে। আইনের কোনো ফাঁকফোকর নাই আপনাদের জন্য, আপনারা আইনগতভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা নিজেদের প্রণীত নীতিমালা দিয়ে, নিজেদের মন গড়া কথাবার্তা দিয়ে কিন্তু আইনকে আপনারা যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে, যেহেতু আইন অন্ধ, যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে আইনে আপনারা এটা প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না। যেহেতু নিয়ম অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেহেতু সেই নিয়ম অনুযায়ী এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু 72 সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে এবং ইন্টারিম বলতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ 72 সংবিধানে নাই, সেক্ষেত্রে জোরপূর্বক দেশের বৈধ প্রধানমন্ত্রীকে হটিয়ে ক্ষমতা দখলের দায়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তির বিধান রাখা হয়েছে, সেই শাস্তির বিধান অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান যে ইন্টারিমের যারা কর্তা ব্যক্তি, যারা এই ইন্টারিমটা চালনা করছেন, পরিচালিত যাদের হাত দিয়ে, তারা কিন্তু এই আইনের অধীনেই বিচারের আওতায় চলে আসেন। আজকে এগুলা যদি শেখ হাসিনা দেখে কেমন লাগবে বলেন? এগুলা মাইনা নেওয়া যায়? বেইমানি না? হ্যাঁ, বেইমানি না? ওনার তৈরি, ওনার হাতের তৈরি মিডিয়া আজকে খালেদা জিয়াকে খুঁজে বেড়ায় আকাশে। চিন্তা করা যায়? এগুলা মাইনা নেওয়ার কথা বলেন? আপনি মাইনা নিবেন? আপনি নিজের হাতে যে চ্যানেলগুলো গইরা দিচ্ছেন, টাকা পয়সা দিয়া, আইনগত সুযোগ সুবিধা, সব অ্যাঙ্গেলে সুযোগ সুবিধা কইরা ওদেরকে মাঠে ছাড়ছিলেন, আপনার হাতেই গড়া। আজকে আপনাকে বাদ দিয়া আপনার শত্রুকে আকাশে খুঁজা বেড়ায়, এটা কোনো কথা? শেখ হাসিনার দুজন শত্রু কিন্তু, একজন বেগম খালেদা জিয়া, আরেকজন বর্তমান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই দুইজন যতদিন উনি দেশে ছিলেন ততদিন কিন্তু খালেদা জিয়া ছিলেন ওনার টার্গেট, আর এখন দেশ থেকে বাইরে যাওয়ার পর বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার টার্গেট। যাই হোক, এই আলাপগুলা পরও করা যাবে, একটা সুন্দর আলাপ করতে বসছি। বেগম খালেদা জিয়া দেখেন হুইল চেয়ারে কইরা গেছিল, আর উনি যখন বাসায় নাইমে হাইটা গেল না ভাই, আলহামদুলিল্লাহ, উনি যে হাইটা যাবে এটা ভাবনার বাইরে ছিল আমার। যাই হোক, ওনার আশাটা আজকে বিরাট আলোচনা এই জন্য যে একটা শোডাউন হয়েছে ভাই। যদিও বিএনপির পক্ষ থেকে বলছিল যে কেউ রাস্তাঘাটে জ্যাম করবেন না, সামনে পরীক্ষা, স্টুডেন্টদের যাওয়া আসার প্রবলেম হবে, অনেক রকম রাস্তাঘাটে মানুষের জন্য প্রবলেম না হয়, এরকম অনেক কথাই বলছে। কিন্তু যারা ভালোবাসার মানুষ তারা তো চলে আসবেই, বুঝছেন না? তারা চলে আসছে। আর বাংলাদেশের যত ইউটিউবার ছিল ভাই, যারা রাজনীতির কন্টেন্ট বানায়, সবাই কিন্তু এয়ারপোর্টের রাস্তায়। আর আমারও ভাগ্যটা দেখেন কেমন, বেগম খালেদা জিয়ার বাসার পাশে একটা লেক পার্ক আছে, আর লেক পার্কের পাশে একটা 8তলা মসজিদ আছে। জোহরের নামাজটা শেষ হয়েছে, আমিও এখানে ছিলাম, বের হয়েছি, ওই রাস্তা দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যাচ্ছে, এদিক দিয়ে যাওয়ার কথাই না। মেইন রোড রেখে হয়তো বুঝিনি তো, এই এয়ারপোর্ট থেকে আসতে আসতেই প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তো ওই রাস্তাটা বোধহয় চেঞ্জ করছে, বনানীর এদিক দিয়ে ঢুকে, ওই কবরস্থানের পাশ দিয়ে ঢুকে ওই মসজিদটার পাশে, মানে গুলশান যে সিকিউরিটি মসজিদ, বনানী সিকিউরিটি মসজিদ, ওই মসজিদটার পাশ দিয়ে যাচ্ছিল। তো অনেক মুসলিমরা দেখতেছিল, আমিও দেখতেছিলাম, দেখতে পাই নাই, জাস্ট গাড়ি বহরটা দেখতে পাইছি। একটা ব্যাড মর্নিং দেখছে ভারত এবং পাকিস্তানের জনগণ। তবে পাকিস্তানের তুলনায় ভারতীয় জনগণের মধ্যে একটা উৎফুল্লতা, তারপর হচ্ছে খুশি খুশি ভাব আছে, তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না। কেন বোঝায়? সামরিক দিক থেকে পাকিস্তান থেকে ভারত একটু উপরে, কিন্তু পাকিস্তান আবার এতটা তলানিতে না। আবার জাতি হিসাবে পাকিস্তান হচ্ছে ঘাড়তারা একটা জাতি, তো তারা কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিবে। তবে ভারতের টোটাল খুশি খুশি মনটারে একটু খারাপ করে দিছে আমরা যখন তথ্যগুলো দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে যে ভারতীয় বাহিনীর অন্তত 5টি যুদ্ধ বিমান তারা ভূপতিত করেছে, মানে ধ্বংস করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আবার আমরা ফেসবুকে দেখি ভারতপন্থী কিছু আমাদের ভাইরা আছেন, তারা লিখতেছেন না না পাকিস্তান এগুলা গুজব ছড়াচ্ছে, এগুলো ফেক ভাই, এগুলা রয়টার্সের খবর, আপনি একটু দেখতে হবে। হ্যাঁ, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর
পাকিস্তানের আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোন রকম মন্তব্য করেনি ভারত। আমরা যখন সর্বশেষ নিউজ দিয়েছি 8 জন নিহত 35 জন আহতের খবর জানিয়েছে পাকিস্তানের মিডিয়া, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সেখানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন খাজা আসিফ, তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে দেওয়া সাক্ষাৎকার বলছেন যে পাকিস্তান তাদের প্রতিশোধমূলক যে পদক্ষেপ সেটার শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর প্রথমে 3টি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন পাকিস্তানের আকাশ সীমানায় প্রবেশ করে। সাথে সাথেই পাকিস্তানের যে কি বলা হয় যে এলাকার নাম হচ্ছে বাওয়াহাওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি আপনার ওইখানে সীমান্তে ভারতীয় অংশে একটি ভারতের অত্যাধুনিক প্রযুক্তির ফ্রান্স থেকে মাত্র কয়েকদিন আগে কিনছে রাফাল যে যুদ্ধ বিমান এবং একটি SU-30 যুদ্ধ বিমান ভূপাতিত করছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপোরার দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে দাবি করে বলেছেন কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা পাকিস্তানের এয়ারফোর্সের হয়নি। এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করা হচ্ছে, যদিও তা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা অস্বীকার করছেন। তবে বিমান ভূপাতিতের দাবি পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো ওইভাবে জবাব দেয়নি। মানে এখন কোথায় করা হয়েছে ফুটেজ দরকার। মিথ্যা কথা দুই দেশই বলে, দুটোটাই চরম মিথ্যাবাদী দেশ। এখন ধরেন ভারত যে হামলা চালিয়েছে তারা ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ প্রকাশ করছে। এখন পাকিস্তান যে ভারতের যুদ্ধ বিমান উড়াইছে এটার কোনো ফুটেজ আসলে পাওয়া যায়নি বা ছবি দুই একটা পাওয়া গেছে, এগুলা AI জেনারেটেড হিসেবে দাবি করছে ভারত। তো পাকিস্তান তাদের এই ঘটনার সপক্ষে, তারা কিন্তু ওইভাবে কোনো প্রমাণ দিতে পারে নাই। আবার হয়তোবা মাত্র ঘটনা ঘটছে, এই মুহূর্তে প্রমাণ কই থেকে দিবে ভাই? দিনের আলোতে আমরা যখন নিউজগুলো করছি হয়তো ইতিমধ্যে আপনারা অনেক ছবি টবি দেখতে পাচ্ছেন, বাট আমি যখন নিউজটা রেকর্ড করছি তখন আর্লি মর্নিং মাত্র কিছুক্ষণ হয়েছে এই ঘটনাগুলোর আমরা গণমাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাওয়া শুরু করেছি। তবে যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনবে না। অতি উৎসাহী যারা ফেসবুকে অনলাইনে যুদ্ধ করতেছেন বাংলাদেশ, আমার বাঙালি ভাইরা পাকিস্তানের হইয়া, তারপর হচ্ছেন যে ভারতের হইয়া আরেকটা কাজ করতে পারেন, আপনারা বাংলাদেশের কোনো একটা জায়গায় ডাক দিয়ে নিজেরা নিজেরা যুদ্ধে লাগেন যে পাকিস্তান বনাম ভারত, আর আমরা বাংলাদেশে তারা দেখলাম বাংলাদেশের সমস্ত দল শুধুমাত্র আওয়ামী লীগ বাদে। তাহলে যদি সেই ভাষায় যদি আমি তাকে অনির্বাচিত সরকার বলি, তাহলে সে তো অনির্বাচিত সরকার হয়ে সেই রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল। আর যদি বলা হয় যে না, সংবিধান মোতাবেক তিনি নির্বাচিত সরকার ছিলেন, তাহলে তার বিরুদ্ধে আন্দোলনটা কেন ছিল? কেন আমরা সবাই আন্দোলন আমরা করলাম? মানে দলমত নির্বিশেষে সবাই সেই 14 সালের পর থেকেই, নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে যাচ্ছে তাই ভাবে আন্দোলন চলছিল। তার মানে তার নির্বাচন, সে নির্বাচিত সরকার না, সে ভোট চুরি করে তার মতো করে সে নির্বাচিত হয়েছে। তাহলে শেখ হাসিনা যদি নির্বাচিত সরকার হয়ে থাকে, তাইলে যে রোহিঙ্গা প্রবেশ করতে দিছে তাতে আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, প্লাস সে নির্বাচিত হয়ে যদি তাকে মানা হয়, তাইলে আন্দোলনটা কেন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে? আর যদি সে অনির্বাচিত সরকার হয়ে থাকে, সমস্ত রাজনীতিবিদদের ভাষায়, শুধু তাই না, আমি নিজেও মনে করি ওটা কোনো নির্বাচন নয়, ওটা জোর জুলুমের নির্বাচন। সুতরাং সে অনির্বাচিত সরকার হিসেবে যদি 10-11 লক্ষ রোহিঙ্গাকে প্রবেশ করাতে পারে, শুধু তাই না, শেখ হাসিনা সেই 2017 সালে তারপরে যখন সে জাতিসংঘের অধিবেশন গেল, সেখানে গিয়ে কিন্তু এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে সেফ জোনের কথাও বলা হয়েছিল। তো শেখ হাসিনা যদি তৎকালীন তখনকার সময় তাকে যারা আমরা সবাই অনির্বাচিত বলেছি, সেই অনির্বাচিত সরকার হয়ে যদি সে রোহিঙ্গা প্রবেশ করাতে পারে, তাহলে ইউনূস সরকার আজকে তাদের ভাষায় যদি অনির্বাচিত সরকার হয়, তো অনির্বাচিত সরকার হলে তিনি বা সে তো সরকার, তো সে যেহেতু সরকার, তাকে তো সব কাজ করতে হবে। তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন এর সহায়ক প্রক্রিয়া হিসাবে সে এই রাখাইন করিডোরের চিন্তা করতে পারবে না কেন? আমি সমর্থন করি বা না করি পরের কথা, আমি ওই যুক্তিতে বলছি। আর যদি শেখ হাসিনা নির্বাচিত সরকার হিসেবে করে থাকে, সেই স্বীকৃতি যদি আমরা সবাই দেই, তাহলে তার বিরুদ্ধে আন্দোলনটা কিসের ছিল? কাজেই এই প্রশ্ন আমি রেখে গেলাম যে শেখ হাসিনাকে 2014 সালের পর থেকে যদি আমরা নির্বাচিত সরকার বলি, তাহলে কি তার রোহিঙ্গা প্রবেশ করতে দেয়াটা বৈধ ছিল কিনা, কিংবা পারে কিনা নির্বাচিত সরকার হিসাবে? যদি নির্বাচিত সরকার হিসাবে পারে, তাহলে সে নির্বাচিত সরকার নিয়ে বিরোধিতা কেন হলো? তখন তাকে নির্বাচিত সরকার যদি আমরা বলে থাকি, তাহলে তো তাকে তাড়ানোর প্রয়োজন, সে তো নির্বাচিত সরকারই ছিল। আর যদি অনির্বাচিত সরকার হয়ে থাকে, তো অনির্বাচিত সরকার যদি রোহিঙ্গা প্রবেশ করাইতে পারে 10-11 লক্ষ, তাহলে তাদেরকে ফেরতের ব্যাপারে এই সরকার কেন চিন্তা করতে পারবে না? আপনার আরব কান্ট্রির সৌদি আরবের
বাদশাহ সৌদি আরবের প্রিন্স সালমানকে যে জুতা মারলো, এতে করে আপনারা কি ভাবছেন যে আপনারা টের পেয়ে যাবেন, আপনারা বেঁচে যাবেন? হ্যাঁ, বর্তমান সৌদি আরবের আপনার পুলিশ প্রশাসন, আইনজীবীরা আমাদের বাঙালি যেখানে আছে সেখানে বাঙালি দমন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। রাতে, দিনে, দুপুরে কোনো টাইম টেবল নাই। যখন তাদের মন চাচ্ছে তখনই বাঙালি দমন করার জন্য ঠিক এভাবেই প্রতিটি দরজা ভেঙে তারা ঢুকে ঢুকে আপনার বাঙালি দমন কাজ শুরু করছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী আসিফ নজরুল এই বিষয়ে আমাদের বাংলাদেশের জনগণকে টোটালি কিছু জানতে দিচ্ছে না। কেন দিচ্ছে না সেই বিষয়েও কথা বলবো। শুধু এটাই না, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা এত বড় একটা ধাক্কা আমাদের বাংলাদেশ খেতে যাচ্ছে, বিশেষ করে আপনার প্রায় 4 কোটি পরিবার যে খেতে যাচ্ছে, এটাকে কেন্দ্র করে তারা বর্তমান বাংলাদেশে কোনো নিউজ করতেছে না। আচ্ছা, কেন করতেছে না? তার আগে আসিফ নজরুলের কথা বলি। প্রথমত হচ্ছে ভাই, 2 কোটির প্রবাসী, 4 কোটি পরিবার, ধরেন 4 আর 2 6 কোটি, আচ্ছা 6 কোটি বাদ দেন, 4 কোটি ধরেন, 2 কোটি আপনার প্রবাসী, ধরেন আরো 2 কোটি পরিবার। এই 4 কোটি মানুষ যদি রাস্তায় নেমে আসে, তাহলে 5 আগস্টের থেকেও আরো ভয়ঙ্কর একটা দৃশ্য আমাদের বাংলাদেশে তৈরি হবে। এটা বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার চাচ্ছে না। এর জন্যই আপনার গণমাধ্যমগুলোকে নিষিদ্ধ করে দেয় আমাদের বাংলাদেশের গাইবি আইনমন্ত্রী আসিফ নজরুল। এটা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে। সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি এই নিউজগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এখানে সবাই সবার মন্তব্য প্রকাশের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো আমাদেরকে এবং আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই নিউজগুলো নিয়ে কিন্তু ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা তাদেরকে নিয়েও কথা হয়। গাইজ, আপনারা এইটা জানেন যে ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য এবং তারা কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করতেছে। তাদেরকে নিয়ে কি কথা হয়? গাইজ, সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।